গল্প বাঁধনহারা প্রেম পর্ব ৭ লেখিকা শান্তমণি মায়াবতী। শুভ্র রোদের দিকে এক ধ্যানে তাকিয়ে আছে। শুভ্র মনে মনে বলে ওঠে, শুভ্র, এই শুভ্র চৌধুরী বউ কিনা, এত ভীতু সামান্য কিসস করাতেই অজ্ঞান এই ভীতু বউ দিয়ে কি করে বাসর করবে সে। শুভ্র রোদের পাশ থেকে উঠে দাঁড়ায়, টি টেবিল থেকে গ্লাসে পানি নিয়ে রোদের মুখে পানির ছিটে দেয়। কিছুক্ষণ পর রোদ পিটিপিট করে চোখ খুলে। শুভ্র রোদের দিকে তাকিয়ে আছে। রোদের নিজের অবস্থান বুঝতে কিছুটা সময় লেগে যায়। রোদ নিজের অবস্থান বুঝতে পেরে বিছানা থেকে উঠে দাঁড়ায়। শুভ্র রোদের দিকে তাকিয়ে রোদ কি করছে সেই সব দেখছে। রোদ দরজার সামনে যেতেই শুভ্র রোদের হাত টেনে ধরে। রোদ ভ্রু কুঁচকে তাকায় কিছু বলতে যাবে, এমন সময় শুভ্র গম্ভীর কণ্ঠে বলে ওঠে, শুভ্র, আজ থেকে তুমি আমার সাথেই থাকবে। রোদ বৃথা চেষ্টা করে লাভ নেই, আসে ঘুমাবে। রোদ, আমি আপনার সাথে থাকতে চাই না, প্লিজ আমাকে যেতে দিন। রোদ নিজেকে ছাড়াবার জন্য ছোটাছুটি করতে থাকে। শুভ্র রোদের এক হাতে টান দিয়ে নিজের সাথে মিশিয়ে রোদের এক গালে হাত দিয়ে দৃঢ় কণ্ঠে বলে ওঠে, শুভ্র, আমাকে কি মাফ করে দেওয়া যায় না? রোদ, আমি অনেকগুলো সরি বউ, আর কখনো এমন করব না। তোকে যতটা কষ্ট দিছে সব কিছু ভালোবাসা দিয়ে ভুলিয়ে দিব। রোদ পাথরের মূর্তি মতো দাঁড়িয়ে আছে, মুখে কোনো কথা নেই, চোখের কোণে পানি টলমল করছে। শুভ্র রোদকে কোনো কিছু না বলতে দেখে রোদকে আরও শক্ত করে জড়িয়ে ধরে নিজের সাথে মিশিয়ে নেয়। শুভ্র রোদের সাথে আরও ঘনিষ্ঠ হতে থাকে। রোদকে শক্ত করে জড়িয়ে ধরে রোদের গলায় নিজের নাক ডুবিয়ে দেয়, আর এক হাত দিয়ে রোদের কোমর চেপে ধরে। রোদ আর নিজেকে সামলাতে পারে না। মনে পড়ে যায় শুভ্র করা প্রতিটা ব্যবহার অত্যাচারের কথা। রোদ শুভ্রকে ধাক্কা দিয়ে নিজের থেকে কিছুটা দূরে সরিয়ে দেয়। আকস্মিক ধাক্কায় শুভ্র কিছুটা পিছিয়ে যায়। রোদের চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। শুভ্র রোদের দিকে আবার এগিয়ে আসতে নিতেই রোদ এক হাত দিয়ে শুভ্রকে থামিয়ে দিয়ে বলে ওঠে, রোদ, ব্যাস মিস্টার শুভ চৌধুরী, আর এক পা আমার দিকে আগাবেন না। শুভ্র কিছুটা অবাক হলেও রোদের কথা না শুনে রোদের কাছে গিয়ে রোদের গালে হাত রেখে বলে ওঠে, শুভ্র, বউ প্লিজ মাফ করে দে না, অনেক অনেক সরি বউ। রোদ শুভ্রের হাত জামটা দিয়ে নিজের থেকে সরিয়ে তাচ্ছিল্য হেসে বলে ওঠে, রোদ, বাহহ, একটা সরি বললেন আর 7 খুন মাফ, একটা সরি বললেন আর সব কিছু ঠিক হয়ে গেল। শুভ্র রোদের কথা শুনে আবার রোদের কাছে আসতে নেয়। এমন সময় রোদ চেঁচিয়ে বলে ওঠে, রোদ, ছুবেন না আমায়, কাছে আসবে না, বলে দিচ্ছি দূরে থাকুন। শুভ্র রোদের হাত টেনে ধরে নিজের সামনে দাঁড় করিয়ে বলে ওঠে, শুভ্র, রোদ প্লিজ সব কিছু ভুলে আমার নতুন করে সব শুরু করি, সরি প্লিজ মাফ করে দে আমায়। রোদ বুকে লাথি মেরে মুখে সরি বলে লাভ কি শুভ্র ভাই, ব্যথা তো বুকে না কলিজায় দিছেন। শুভ্র আবার রোদের কাছে গিয়ে রোদের গালে হাত রেখে করুণ কণ্ঠে বলে ওঠে, শুভ্র, আমি আমার ভালোবাসা দিয়ে সব ব্যথা ভুলিয়ে দেব, সব কিছু মুছে যাবে। রোদ রোদ শুভ্রের চোখে দিকে তাকিয়ে বলে ওঠে, রোদ, শরীর আঘাত তো মুছে যাবে, কিন্তু মনে যে আঘাত দিয়েছেন সেটা কি করে মুছব শুভ্র ভাই? রোদের কথাগুলো শুনে শুভ্রের বুকের ভিতর মোচড় দিয়ে ওঠে, অজানা ভয় কেঁপে ওঠে। সে তার পরিটাকে সত্যি অনেক কষ্ট দিয়েছে। শুভ্র বিচলিত হয়ে বলে ওঠে, শুভ্র, সব কিছু ভুলে কি নতুন করে শুরু করা যায় না? রোদ রোদ তাচ্ছিল্য হাসে, দৃঢ় কণ্ঠে বলে ওঠে, রোদ, ভুলে যাব, কি করে ভুলে যাব? 7টা বছরে প্রতিটা রাতের কথা, কি করে ভুলে যাব? প্রতিটা রাতে বোবা কান্না, দম বন্ধ কর পরিস্থিতি, আপনার শূন্যতা, আপনার দেওয়া প্রতিটা আঘাত, কি করে ভুলে যাব এই সব কিছু? শুভ্র মুখে কোনো কথা নেই। রোদ শুভ্রের কাছ থেকে নিজেকে সরিয়ে শুভ্রকে উদ্দেশ্য করে বলে ওঠে, রোদ, আপনি আমাকে ছেড়ে যাওয়ার পর আমি হাউমাউ করে কান্না করেছি, কিন্তু সে কান্না ছিল না কোনো স্বাভাবিক, ছিল এক নিঃশব্দ তাণ্ডব। সে কান্নার আওয়াজ কোনো মানুষ শুনতে পায়নি, কারণ আমি কেঁদেছিলাম নিজত্ব রাতে অন্ধকারে নিজেকে লুকিয়ে। আমার চোখের জল ফোঁটা ফোঁটা করে গড়িয়ে পড়েছিল, কিন্তু তার শব্দ ছিল না।
আমার বুকের ভিতর বিস্ফোরণ ঘটেছিল, অথচ তার ধ্বনি ছিল বোবা, চারপাশে কেউ ছিল না, ছিল শুধু দেওয়ালের নীরবতা আর নিঃশ্বাসের ভারী শব্দ। রোদ কথাগুলো বলে ডুকরে কেঁদে উঠে, শুভ্রের চোখেও পানি। রোদ কাঁদতে কাঁদতে বলে উঠে, রোদ, আমি চেয়েছিলাম তুমি একবার হলেও চলে আসো, এসে একবার হলেও বলো আমি কেমন আছি, একবার হলেও জানতে চাও আমি কি অবস্থায় আছি। রোদ একটু থেমে পুনরায় আবার বলে উঠে, রোদ, তুমি এসেছিলে, তবে আমি যাকে চিনতাম সে না অন্য কেউ এসেছিল। আমি ভেবেছিলাম এইবার হয়তো আমার কষ্টের দিন শেষ, যার জন্য 7টা বছর এই বাড়িতে কাজের লোকের মতো পড়েছিলাম শুধু আপনার আশায়, কিন্তু না, আমি ভুল ছিলাম। ওই কথায় আছে না, অভাগী যেই দিকে যায় সেদিকে সাগর শুকিয়ে যায়। রোদের কান্নার বেগ আরও বেড়ে যায়, কিন্তু সে চায় না এই নিষ্ঠুর লোকটার কাছে নিজের দুর্বলতা প্রকাশ করতে। চোখের পানি হাতের উল্টো পিঠ দিয়ে মুছে আবার বলে ওঠে, রোদ, আমি এত বছর কিসের জন্য এত শাস্তি পেয়েছি আমি জানতাম না। সারাক্ষণ নিজের ভুল খুঁজে বেড়াতাম, কিন্তু আপনি সেদিন রাতে আমার চোখ খুলে দিয়েছেন। এতদিন আমার চোখে মিথ্যের পর্দা ছিল, সেটা সরিয়ে দিয়েছে। রোদের কথাগুলো শুনে শুভ্রের চোখে পানি। শুভ্র রোদের কাছে গিয়ে রোদকে জড়িয়ে ধরতে, রোদ শুভ্রকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিয়ে হাতের উল্টো পিঠ দিয়ে চোখের পানি মুছে রাগী চোখে তাকিয়ে বলে ওঠে, রোদ, আমি নষ্ট নারী, ময়লা আবর্জনা, নোংরা, আমাকে আপনি ছুবেন না, আমাকে ছুঁয়ে আপনিও নোংরা হয়ে যাবেন। শুভ্র, রোদোদোদ, রোদ, প্লিজ আমার কাছে আসবেন না। আমি পরপুরুষের সাথে সম্পর্ক করি, আপনি যদি আমার কাছে আসেন তাহলে আপনার নাম খারাপ হবে। রোদ জোরে জোরে শ্বাস নিচ্ছে, কাপা কাপা কণ্ঠে বলে ওঠে, রোদ, আমি অন্য পরপুরুষ কাছে গেছি, ডলাডলি করছি, আজে বাজে কাজ করছি, তা তো আপনি নিজেই বলেছেন, তাই প্লিজ আমার কাছে আসবেন না। শুভ্র রোদের কাছে গিয়ে রোদের গালে ঠাসঠাস করে থাপ্পড় বসিয়ে দেয়। রাগী চোখে তাকিয়ে বলে উঠে, শুভ, তোর মুখে যদি আমি আর কোনো দিন এই সব কথা শুনি তো তোকে আমি জানে মেরে ফেলব। রোদ, তো মেরে ফেলুন না, এখনো কিসের এত অপেক্ষা করছেন? শুভ্র জোরে চেঁচিয়ে বলে উঠে, শুভ্র, রোদোদোদ, রোদ, আমি বাজে খারাপ মেয়ে, আমার মতো বাজে মেয়ের সাথে আপনার মতো ভালো মানুষকে মানায় না। পরপুরুষের সাথে আমি মেলামেশা করেছি, তাই প্লিজ আপনি আমার কাছ থেকে দূরে থাকুন। শুভ্র রোদের কথা শুনে রাগে চোয়াল শক্ত করে ফেলে রোদের চুলের মুঠি ধরে চেঁচিয়ে বলে উঠে, শুভ্র, অন্য পুরুষ না, অনেক শখ হয়েছে তোর। কি কথায় কথায় দূরে থাকবেন, আমি তোর কাছেই থাকব। তোর সাহস থাকলে ঠেকাস তুই আমাকে শালি, এক আল্লাহ ছাড়া আর কেউ আমাকে তোর কাছ থেকে দূরে সরাতে পারবে না। কষ্ট আমি দিয়েছি, ভালো আমি বাসব। কথাগুলো শেষ করে রোদকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। রোদ রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। রোদ পাশে থাকা ফুলদানি মিররে আয়না জোরে বাড়ি দেয়, মিররের আয়না ভেঙে নিচে পড়ে যায়। রোদ ফ্লোর থেকে ভাঙা আয়না হাতে উঠিয়ে নেয়। শুভ্র অবাক হয়ে তাকিয়ে আছে। শুভ্র বিচলিত হয়ে রোদের দিকে এগিয়ে আসে। রোদ জোরে চেঁচিয়ে বলে ওঠে, রোদ, আপনি আমার কাছে আসলে আমি আপনাকে খুন করে ফেলব, বলে দিচ্ছি, কাছে আসবে না। শুভ্র রোদের কথা কান দেয় না, রোদের সামনে গিয়ে দাঁড় হয়। রোদ শুভ্রের গলায় কাচের আয়না ভেঙে যাওয়া চেপে ধরে, কিন্তু হাইটে ছোট হওয়াতে ঠিকমতো ধরতে পারে না। শুভ্র রোদের কোমর জড়িয়ে রোদকে একটু উপরে তুলে রোদ রেগে গিয়ে বলে ওঠে, রোদ, ছাড়ুন আমাকে, তা না হলে আমি আপনাকে এইখানে খুন করে ফেলব। শুভ্র হাসে, তারপর রোদকে বলে উঠে, শুভ্র, জামাই কোলে উঠে জামাইকে মারতে হচ্ছে, বাহ্হহ বাহ্হহ। রোদ, আমি আপনাকে সত্যি সত্যি মেরে ফেলব। শুভ্র, মেরে ফেলো। রোদ, সত্যি কিন্তু মেরে ফেলব, তার আগে বলছি ছাড়ুন। লেখিকা শান্তা মণিমা আপতি। শুভ্র, মেরে ফেলো তো বউ, এ জীবন রেখে কি লাভ বলো তো? এত সুন্দরী বউ রেখে এতদিন বিদেশ পড়েছিলাম, এই দুঃখ আমি মেনে নিতে পারছি না। এতদিন দেশে থাকলে হয়তো 3-4টা ছেলে মেয়ে বাপ হয়ে যেতাম।
রোদ শুভ্রের গলা থেকে ভাঙা আয়না নামিয়ে বলে ওঠে, রোদ, আপনাকে তো কিছু করতে পারবো না, তবে নিজেকে তো শেষ করতে পারবো। মুহূর্তে শুভ্রের মুখের ভাবভঙ্গি চেঞ্জ হয়ে যায়। রোদ নিজেকে ছাড়ানোর জন্য ছোটাছুটি করতে থাকে। শুভ্র মনে কিছুটা ভয় জমে যায়, এই মেয়ের মাথা ঠিক নেই, যে কোনো সময় যা কিছু করতে পারে। শুভ্র রোদের হাত থেকে ভাঙা আয়নার টুকরো ধরে দূরে ছুঁড়ে মারে। রোদ চেঁচিয়ে উঠে। রোদকে আরও ছোটাছুটি করতে দেখে শুভ্র রোদের কানের নিচে গলায় হাত রেখে আস্তে করে চাপ দেয়। রোদ আস্তে করে ডলে পড়ে শুভ্রের কোলে। শুভ্র রোদ বিছানায় শুয়ে দিয়ে মনে মনে বলে ওঠে, শুভ্র, রোদকে সে অনেকটা কষ্ট দিয়ে ফেলেছে, যে করেই হোক সবকিছু তাকে ঠিক করতেই হবে, রোদের মন থেকে সবকিছু মুছে দিতে হবে। সকাল সকাল 10টা। রোমান কিছু একটা দেখে জোরে চেঁচিয়ে উঠে, রানিং। প্রিয় পাঠক পাঠিকা মহল, আমার গল্প কপি হচ্ছে আব্দুল্লাহ অফিশিয়াল একটা পেজ থেকে কপি করে নিজ নাম দিয়ে চালাচ্ছে। অনেকবার বারণ করছি, কিন্তু শুনছে না, কিছু বললে ব্লক করে দেয়। এআই দিয়ে লিখে সামনে পর্বগুলো ছাড়তে আছে। আমি সব থেকে অবাক হয়েছি কি করে জানেন? এই লোক একজন হুজুর, হাফেজ হবে হয়তো, গজল ইসলামিক সঙ্গীত গায়। এই লোক হুজুর হয়ে নিজে এই রকম অন্যায় করতে আছে, আবার বড় বড় কথাও বলতে আছে। আল্লাহ জানে কেমন হাফেজ, অন্য কেউ না জানলেও সে তো নিজে জানে সে অন্যায় করতে আছে। তারপর নিজের ভিতরে কোনো অনুশোচনা নেই। জেনে শুনে এই লোক অন্যায় করতে আছে। মানুষ কতটা নীচ হলে এই রকম করতে পারে? উপরে আমাদের কপি হাফেজ হুজুর, ফিটফাট নিচে সদরঘাট। এই সব লোকের নিজের কোনো যোগ্যতা নেই, তাই অন্যের জিনিস কপি করে। আমি শুধু আল্লাহ বলি, এই সব বাজে লোকদের বিচার জন্য আল্লাহ করে। আল্লাহ সবাইকে হেদায়েত দিক। শুভ্র রোদের পাশে শুয়ে পড়ে রোদকে নিজের কাছে টেনে বুকের মাঝে শক্ত করে জড়িয়ে ধরে শুয়ে আছে। মনে হচ্ছে এত বছরের খালি বুকটা পরিপূর্ণ লাগছে। রোদের কোনো নড়াচড়া নেই, সে গভীর ঘুমে আচ্ছন্ন। ভোরে আলো ফুটে নতুন এক সকালের সূচনা করে। পূর্ব আকাশে আজকে সূর্য তেজটা যেন একটু বেশি। বাহিরে থেকে থেকে ঠান্ডা শীতল হাওয়া বইছে। রুমের পর্দাগুলো বাতাসের দুলছে। সূর্যের কিরণ এসে পড়ে রোদের চোখে মুখে। নাক মুখ কুচকে ফেলে রোদ পিট করে চোখ খুলে তাকায়। এখনো ঘুমের রেশ কাটেনি। আড়মোড়া ভেঙে বিছানা থেকে উঠতে নেই, কিন্তু কারো শক্ত বাঁধনে নিজেকে আবিষ্কার করে। আস্তে আস্তে মনে পড়ে যায় কালকে রাতের কথা। রোদ শুভ্রের দিকে তাকায়। রোদকে দুই হাতে জাপটে ধরে শুয়ে আছে। খালি গায়ে ফর্সা, বুকের লোমগুলো দেখতে অসম্ভব সুন্দর লাগছে। গালে খোঁচা খোঁচা চাপ দাড়িগুলো বেশ মানিয়েছে। রোদ আনো মনে বলে ওঠে, রোদ, মাশাল্লাহ, আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর। অনেক যত্ন করে বানিয়েছে এই মানুষটাকে। রোদের কিছু একটা মনে আসতেই চুপ হয়ে যায়। মনে মনে বলে ওঠে, রোদ, দিবা স্বপ্ন দেখিস না রোদ। এই লোক কখনোই কাউকে ভালোবাসতে পারে না, আর না কখনোই এই মানুষটার দেওয়া প্রতিটা আঘাত তুই কখনো ভুলতে পারবি। সে শুধু আঘাত দিতে জানে। রোদ কথাগুলো ভেবেই আস্তে করে শুভ্রকে ছাড়িয়ে উঠতে নেয়। এমন সময় শুভ্র রোদকে টান দিয়ে নিজের সাথে শুয়ে নেয়। রোদের যেন দম বন্ধ হয়ে আসছে। শুভ্র ঘুম জড়ানো কণ্ঠে বলে ওঠে, শুভ্র, এইভাবে কাঁপাকাঁপি করো না বউ, আমার খুব বাজে কিছু করতে ইচ্ছে। রোদ জমে যায়। শুভ্রের কথা শুনে শির ধারা বেয়ে ঠান্ডা স্রোত বয়ে যায়। রোদ ছটফট করতে থাকে, কিন্তু শুভ্রের ছাড়ার কোনো নামই নেই। শুভ্র কাছে আসলেই যেন তার পুরনো আঘাতগুলো তাজা হয়ে ওঠে। দম বন্ধ হয়ে আসে, ইচ্ছে করে মরে যেতে। হঠাৎ শুভ্রের এমন পরিবর্তন কেন জানি রোদ মেনে নিতে পারছে না। সকাল সকাল 7টা। রোমান রুহিকে খুঁজতে ছিল। এই রুহিকে সে হাতের নাগালে পাই না। এমন সময় চোখ পড়ে অপ্রকাশিত কিছু দেখে ফেলে জোরে চিৎকার দেয় রোদ। শুভ্র ছিটকে দূরে সরে যায়। কিছুক্ষণ আগে শুভ্র ঘুম থেকে উঠে রোদকে রুমে থাকতে বলে ওয়াশরুমে চলে যায়। এই ফাঁকে রোদ রুম থেকে বেরিয়ে আসে। শুভ্র ওয়াশরুমে ঢুকে কিছু একটা ভেবে তাড়াতাড়ি রুমে আসে। এসে দেখে রোদ রুমে নেই। রোদকে রুমে না পেয়ে টেবিলে লাথি মারে। রুমে দরজা আনলক ছিল, কিন্তু সে খেয়াল করেনি তার পাখি রুমের দরজা খোলা পেয়ে উড়াল দিচ্ছে। শুভ্র দ্রুত পায়ে রুমে বাহিরে যায়। রোদ বেশি দূর যায়নি,
দ্রুত পায়ে হেঁটে রোদকে পিছন থেকে কোমর ধরে উপরে তুলে নেয়। হঠাৎ শূন্য আবিষ্কার করে রোদ নিজেকে, ভয়ে চোখ মুখ খিচে ফেলে। রোদকে নিজের দিকে ঘুরিয়ে শক্ত করে কোমর চেপে ধরে বলে ওঠে, শুভ্র, কোথায় যাচ্ছ পাখি? রোদ ছুটার জন্য ছটফট করতে থাকে, কিন্তু শুভ্রের শক্তির কাছে পেরে ওঠে না। শুভ্র রোদের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। রোদ নিজের ছোটাছুটি করা বন্ধ করে দেয়। কোমর এমনভাবে চেপে ধরেছে, মনে হচ্ছে হাড় গোড় গুঁড়ো করে ফেলবে। কোমরে ব্যথায় চোখে পানি টলমল করছে। আচমকা শুভ্র রোদকে আরও নিজের সাথে চেপে ধরে ঠোঁটের কাছে এগোতে নেয়। এমন সময় কারো চিৎকারে দুইজন ছিটকে দূরে সরে যায়। রোমান হা করে তাকিয়ে আছে। রোদ লজ্জা ভয় তাড়াতাড়ি সেখান থেকে সরে যায়। শুভ্রের বিরক্তিতে কপাল কুঁচকে আছে। এই সব গাধাগুলোর কাজই তার পার্সোনাল মোমেন্ট ব্যাগরা দেওয়া। শুভ্র রোমানের কাছে গিয়ে দাঁড়ায়। রোমান মুখ হা করে তাকিয়ে আছে। শুভ্র বিরক্তিতে চ শব্দ করে বলে ওঠে, শুভ্র, মুখ হা বন্ধ কর শালা, তা না হলে পুরো গ্রাম মুখের ভিতরে ঢুকে যাবে। রোমান মুখ সাথে সাথে বন্ধ হয়ে যায়। মেকি হাসি দিয়ে বলে ওঠে, রোমান, আমি তোর শালা হতে যাব কেন? তুই আমার শালা হবি? শুভ্র ভ্রু কুঁচকে তাকায়। রোমান আমতা আমতা করে বলে, রোমান, আসলে আমি বলতে চাইছি যে আমার তো কোনো বোন নেই যে তুই বিয়ে করে তারপর আমাকে শালা বানাবি। আর থাকলেও সে রকম তোর কোনো চান্স নেই যে তুই বিয়ে করবি, কারণ তুই বিবাহিত। কিন্তু তোর তো বোন আছে, আর আমিও অবিবাহিত, তাই আমি তোকে নিঃসন্দেহে শালা বানাতে পারি। শুভ্র রোমানের দিকে রাগে চোখে তাকায়। রোমান বোকার মতো হাসে। শুভ্রকে উদ্দেশ্য করে পুনরায় বলে ওঠে, রোমান, আমি তো এমনি বলেছিলাম। কথাগুলো বলে আর দাঁড়ায় না, তাড়াতাড়ি কেটে পড়ে শুভ্রের কাছ থেকে। শুভ্র রোমানের যাওয়ার দিকে তাকায়, তারপর নিজের রুমে চলে যায় ফ্রেশ হতে। সকাল 10টা ছুঁই ছুঁই নীলা আসে চৌধুরী বাড়িতে। নীলাকে সেদিন বাড়ি থেকে বের করে দেওয়ার 1 সপ্তাহ পর নীলার বাবা মা নিতে আসে নীলাকে। নীলা প্রথমে রাগ করলেও রোদের কথায় চলে যায় নিজ বাড়িতে। নীলা বাড়ির ভিতরে ঢুকতে যাবে এমন সময় কারো গুন গুন শব্দ পিছন ফিরে তাকায়। গুন গুন শব্দ অনুসরণ করে বাড়ির পিছনে দিকে যায়। পিছন ফিরে লুঙ্গি উপরে ধরে দাঁড়িয়ে কেউ কিছু একটা করতে আছে আর গান গাইছে। নীলা গান শুনে অজ্ঞান হবে অবস্থা। এই রকম বিচ্ছিরি সুন্দর গান কে গাইছে? নীলা গান শুনে ধপাস করে মাটিতে পড়ে যায়। পিছন থেকে শব্দ আসতেই নিলয় পিছনে ফিরে তাকায়। নীলাকে দেখে তাড়াতাড়ি নিজের লুঙ্গি ঠিক করে। নিলয় আসলে লুঙ্গি পরে টিকটক ভিডিও বানাতে আসছিল, বাট তখন তাকে প্রকৃতি ডাকে সাড়া দিতে হয়। আর মনের সুখে গান গাইছিল। কিন্তু এই মেয়ে এখানে আসলো কি করে বুঝে না সে, আর অজ্ঞান বা হল কেন? নিলয় নীলার গালে হালকা করে থাপ্পড় মারে। চোখ উল্টে দেখে মরে টরে গেল নাকি। নীলা চোখ খুলে তাকায় নিলয়কে দেখে, আবার চিৎকার দেয়। নিলয় অবাক হয়ে তাকিয়ে আছে নীলার দিকে। এই মেয়ের সমস্যা কি? বারবার অজ্ঞান হচ্ছে কেন? মির্গি ভ্যারামে ধরল নাকি? নিলয় আর কোনো কিছু না ভেবেই দৌড়ে লাগায় বাড়ির দিকে। বাড়ির সবাইকে ডেকে আনে। সবাই নিলয়ের দিকে তাকিয়ে আছে। এই নিলয় কি সেজে আছে? একে যে কেউ এই অবস্থায় দেখলে জ্ঞান হারাবে। আর হলো তাই। রোদ রুহি দৌড়ে নীলার কাছে যায়। নীলার চোখে মুখে পানি দিয়ে জাগিয়ে তোলে। নীলা আশেপাশে তাকায়, কাউকে না দেখতে পেয়ে স্তুতির নিঃশ্বাস ফেলে। রুহি রোদ মিলে নীলাকে বাড়ির ভিতরে নিয়ে যায়। সূর্য এখন পশ্চিম আকাশে। সময় ভোর 4টে কি ভোর 4:30 হবে। রুহি ছাদে দোলনায় বসে কোলে উপর আচারের বয়াম রেখে হাত দিয়ে আচার খাচ্ছে। চামচ থাকতেও হাত দিয়ে আচার খাচ্ছে। কেন জানি তার চামচ থেকে হাত দিয়ে আচার খেতে ভালো লাগে। রোমান সারাদিন রুহির কোনো খোঁজ পাই না, কেমন জানি তাকে এগিয়ে চলে সব সময়। এই মেয়ের কি এত সমস্যা বুঝে না। তবে এটা সে ভালো করে জানে। রুহি তাকে ইচ্ছে করেই ইগনোর করছে। রোমান হাতে গিটার নিয়ে ছাদে উঠে। ছাদে উঠে রুহির দিকে চোখ যায়। একজন শ্যামকন্যা লম্বা কালো চুলগুলো কোমর অবধি ছেড়ে দিয়ে দোলনায় বসে আচার খাচ্ছে, একদম বাচ্চাদের মতো করে।
রোমান অপলক দৃষ্টি তাকিয়ে আছে, রুহির দিকে কোনোভাবেই তার দৃষ্টি ফিরছেই না। একজন শ্যামবর্ণের নারী তার মতো একজন পুরুষকে পাগল বানিয়ে ছাড়ছে, এই মেয়েকে না দেখলে রাতে তার ঘুম হয় না। কিন্তু এই মেয়ে তাকে কবে বুঝবে যে তার এই শ্যামবর্ণ চেহারা তাকে পাগল করে দিয়েছে? রোমান কথাগুলো ভেবেই মুচকি হাসে। মাথায় দুষ্ট বুদ্ধি আসতেই রুহিকে বলে ওঠে, রোমান, এই কালো পেতনি। রুহি চোখ তুলে সামনে দিকে তাকায়, মুখ ফুলিয়ে চোখ গোল গোল করে, রোমানকে বলে উঠে, রুহি, এই পচা আলু, নাগিনী সাপিনী বর, কাকে কালো পেতনি বলছেন? আপনি কালো পেতনি? আপনার বউ কালো পেতনি? রোমান, হুম, আমার বউ কালো পেতনি, এটা ঠিক বলেছ। রুহি রোমানের কথার মানে না বুঝেই বলে ওঠে, রুহি, হ্যাঁ, আপনার বউ কালো পেতনি। রোমান দুষ্ট হাসে, রুহির দিকে 2 কদম এগিয়ে এসে বলে ওঠে, রোমান, তা কি করছে আমার কালো পেতনি বউ? রুহি, এই আপনি কাকে বউ বলছেন? রোমান, তুমি ছাড়া কি কেউ আছে এখানে? রুহি আশেপাশে তাকায়, না তো, কেউ নেই, সে ছাড়া এখানে, তার মানে এই লোক তাকে পেতনি বউ বলেছে। রুহি রাগে উঠে চলে যেতে নেয়। রোমান রুহি হাত টেনে ধরে, রুহি রাগে রোমানের দিকে ফিরে কিছু বলছে নিবে। রোমান রুহির ঠোঁটে হাত দিয়ে রুহিকে চুপ করিয়ে দেয়। রোমানের স্পর্শে রুহি কেঁপে ওঠে, রোমান মুচকি হাসে। রোমান রুহির ঠোঁট থেকে নিজের হাত সরিয়ে নেয়। তারপর রুহিকে উদ্দেশ্য করে বলে ওঠে, রোমান, কবে গ্রহণ করছো আমায়, আমার প্রিয়তমা? রুহি ভ্রু কুঁচকে তাকায় রোমানের দিকে। রোমান তাকে কি বলছে এবং কি বোঝাতে চাইছে সেটা তার অজানা না। রুহি মুখে বিরক্তি ফুটিয়ে তুলে রোমানকে উদ্দেশ্য করে বলে, রুহি, যেটা কখনো হবার নয়, সেটার পিছনে অযথা সময় নষ্ট করবেন না ভাইয়া, আপনার মতো কাউকে খুঁজে নিন, তাহলে আপনি ভালো থাকবেন। হাত ছাড়ুন, যেতে দিন আমায়। রোমান রুহির কাছে এসে রুহির গালে হাত রেখে করুণ স্বরে বলে ওঠে, রোমান, তোমার মতো না, আমার তোমাকেই চাই। রুহি, এভাবে আমার ভালোবাসা প্রত্যাখ্যান করো না প্লিজ। রুহি নিজের গাল থেকে রোমানের হাত সরিয়ে 2 কদম পিছিয়ে রোমানকে তাচ্ছিল্য হেসে বলে ওঠে, রুহি, আমি আপনার সামনে কোনো দিক দিয়ে পারফেক্ট নই ভাইয়া। আমার না আছে রূপ, না আছে গুণ, সব দিক দিয়েই শূন্য আমি। আমার মতো একটা কালো মেয়েকে আপনার মতো একজন সুদর্শন পুরুষের সামনে কখনোই মানায় না ভাইয়া। রোমানের বুকের ভিতর মোচড় দিয়ে ওঠে, এই মেয়েকে কি করে বুঝাবে সে? রোমান রুহিকে পুনরায় বলে ওঠে, রোমান, কেউ কারো জন্য পারফেক্ট নয় রুহি, ভালোবেসে তার প্রিয় মানুষটাকে পারফেক্ট করে নিতে হয়। রোমান একটু থেমে আবার বলে ওঠে, রোমান, আর সত্যিকারের ভালোবাসা কখনো রূপ গুণ খুঁজে না। রুহি হেসে ওঠে। রোমান ঠাট্টা স্বরে বলে ওঠে, রুহি, দিন শেষে সবাই রূপটাই খোঁজে, আর এটাই চরম সত্য, যেইখানে কবি নিজেই সৌন্দর্য প্রেমে পড়েছিল সেখানে আপনি কোন খাতের মূলা? রোমান মুখ ছোট হয়ে যায়। সে কি ভাবে এই বোকা নারীকে তার অনুভূতি কি করে বুঝাবে, কি করলে বুঝবে যে সে তাকে কতটা ভালোবাসে? রুহি ছাদ থেকে যেতে নেয়। রোমান রুহির হাত টেনে ধরে, বলে উঠে, রোমান, তুমি জানো না, হে আমার বোকা নারী, তোমায় আমার চোখে কতটা সুন্দর আর মোহনীয় লাগে। আমি প্রতিটা মুহূর্তে তোমার এই শ্যামবর্ণ চেহারা দেখে মোহিত হই। আজ হয়তো বুঝছ না, কিন্তু একদিন ঠিকই বুঝবে, আর আমি সেই দিনের অপেক্ষা আছি। রোমান কথাগুলো শেষ করে আর দাঁড়ায় না, রুহির হাত ছেড়ে ছাদ থেকে দ্রুত পায়ে নেমে যায়। রুহি এখনও সেই একই স্থানে দাঁড়িয়ে আছে। বারবার রোমানের বলা কথাগুলো কানের কাছে বাজছে। বিকেল গড়িয়ে সন্ধ্যা। বসার ঘরে বসে সবাই আড্ডা দিচ্ছে। নীলা কিছুক্ষণ আগেই বাড়িতে চলে গেছে। রোদ আজকে সারাদিন রুমের ভিতরে ছিল। মাগরিবের নামাজ পড়ে বিছানার উপর পা তুলে বসে আছে। আর মনে মনে ভাবছে শুভ্রের হঠাৎ পরিবর্তন। মনে মনে দীর্ঘ শ্বাস ফেলে রোদ। মন থেকে কেন জানি শুভ্রের প্রতি ক্ষমা শব্দটা আসছে না। আর সে মাফ করলেও রুহু কখনো মাফ করবে কিনা জানা নেই। তারপর শুভ্রের প্রতি তার কোনো অভিযোগ নেই।
আর শুভ্রের মতো কঠোর মনের মানুষ তাকে কখনোই ভালোবাসতে পারে না। হয়তো আমার উপর কোনো প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছে, তার জন্য এই সব নাটক করছে, তা না হলে এত দিন বাজে ব্যবহার করা লোকটা হুট করেই এত ভালোবাসা দেখাচ্ছে, সেটা কেন জানি হজম হচ্ছে না রোদের। শুভ্র কথা ভাবতে ভাবতে রোদের চোখের কোণে পানি বেয়ে পড়ে, হাতের উল্টো পিঠ দিয়ে চোখে পানি মুছে রোদ বলে উঠে। রোদ, একটা মেয়ের স্বামী ভালো হলে তার সুখের কোনো কুল কিনারা থাকে না। আর যদি স্বামী খারাপ হয় তাহলে দ্বিতীয় কোনো শত্রুর প্রয়োজন হয় না। রোদ একটু থেমে আবার ভাঙা গলায় বলে উঠে। রোদ, বিয়ের পর প্রতিটা মেয়ের স্বামী হয় একমাত্র আপন জনপ্রিয় মানুষ, কিন্তু সেই স্বামী যদি মুখ ফিরিয়ে নেয়, দূরে ঠেলে দেয়, তার থেকে হতভাগী নারী আর কেউ হতে পারে না। ঘড়ির কাঁটা 10টার ঘরে ক্লান্ত শরীর নিয়ে বাড়িতে ঢুকে শুভ্র সারাদিন অনেক ব্যস্তায় কেটেছে, তার উপরে রোমানয়ন কেউ যায়নি অফিসে। নিলয়ের কথা তো বাদ দিলাম, সে তো ব্লগ ভিডিও নিয়ে পড়ে আছে, কবে সে ভাইরাল হবে সেই সব চিন্তা। শুভ্র বাড়ির ভিতরে ঢুকে রোদ খাবার টেবিলে সবাইকে খাবার দিচ্ছিল, বাসার সবাই ডিনার করছে। শুভ্র রোদের দিকে এক পলক তাকেই যেন সারা দিনের ক্লান্তি এক নিমিষেই শেষ। রোদ হালকা মিষ্টি কালারের উপরে সুতির কাজ করা একটা 3 পিচ পরে আছে, মাথায় ওড়না আড়াই পেঁচ দেওয়া, মুখে কোনো সাজসজ্জা নেই, এতেই যেন কোনো অপ্সরা থেকে কম লাগছে না। শুভ্র টেবিলের দিকে এগিয়ে রোদকে উদ্দেশ্য করে বলে উঠে। শুভ্র, রোদ 10 মিনিটের মধ্যে 1 কাপ কফি নিয়ে রুমে আয়। কথাগুলো বলে শুভ্র আর দাঁড়ায় না, নিজের রুমে চলে যায়। খাবার টেবিলে আরাফ চৌধুরী বাদে সবাই ছিল। রিয়া রাগে বসছে, সবার খাওয়া হতেই রোদ কফি বানিয়ে সার্ভেট দিয়ে শুভ্রের রুমে পাঠিয়ে দেয়। শুভ্র গোসল করে কালো ট্রেরাউজার সাথে ছাই রঙের গেঞ্জি পরে ওয়াশরুম থেকে বের হয়। সে কোনো কিছু ভাবতে পারছে না, তার এই মুহূর্তে বউ নামক ভিটামিন দরকার। শুভ্র সামনে সার্ভেন্ট দেখেই রাগে ফুঁসতে থাকে, এই 400 গ্রামের বাচ্চা, কত সাহস নিজের না এসে সার্ভেন্ট পাঠিয়েছে, একে তো আমি আজ। শুভ্র রাগে ধপ ধপ পা ফেলে নিজের রুম থেকে বেরিয়ে রোদের রুমে হাঁটা দেয়। কিন্তু রোদের রুম খালি, কিছু একটা ভেবে ড্রয়িং রুমে যায়, কিন্তু সেখানেও রোদ নেই। শুভ্র পুরো বাড়ি হন্যে হয়ে খুঁজে, কিন্তু রোদ কোথাও নেই। শুভ্র দাদির কথা মনে আসতেই হেনা বেগম রুমে দিকে হাঁটা দেয়। শুভ্র নিজে নিজে বলে উঠে, শুভ্র, পাখি কোথায় লুকাবে? পাতালে লুকালেও সেখান থেকে খুঁজে বের করব, তারপর আমার খাঁচায় বন্দি করে সারা জীবন রেখে দিব। শুভ্র হেনা বেগমের রুমে কাছাকাছি আসতেই দেখে হেনা বেগম তার দিকে আসছে। হেনা বেগম সামনে দাঁড়িয়ে শুভ্র হেনা বেগমকে বলে উঠে, শুভ্র, দাদি বউ কই আমার? হেনা বেগমের কপাল কুঁচকে তাকায়, তারপর বলে উঠে, হেনা বেগম, বউ মানে কার বউ? কিসের বউ? শুভ্র, যে বউ নিয়ে রাতে ঘুমাই সেই বউ, আর আমি আমার বউয়ের কথাই জিজ্ঞেস করছি, অন্য কারো বউয়ের কথা তো আর জিজ্ঞেস করব না। হেনা বেগম শুভ্রের তেরা কথা শুনে রেগে যায়, পুনরায় বলে উঠে, হেনা বেগম, তোর আবার বউ আসলো কোথা থেকে? শুভ্র, আকাশ থেকে টুপ করে পড়ছে, আর আমি ধরেছি সেইভাবে বউ আসছে। হেনা বেগম রেগে গিয়ে বলে, হেনা বেগম, তা তোর বউ তুই খুঁজে নে, আমায় কেন বলছিস? আর আমি কি কার বউ কোথায় যায় তার খবর রাখি নাকি? শুভ্র, ওকে তাহলে আমার বউকে আমি খুঁজে নিচ্ছি, সর সামনে থেকে। শুভ্র হেনা বেগমের দরজা দিকে যায়। হেনা বেগম তাড়াতাড়ি এসে দরজার সামনে দাঁড়ায়, শুভ্র ভ্রু কুঁচকে তাকায়। তারপর বলে, শুভ্র, রুমে যেতে দাও, দরজা আকরে দাঁড়িয়েছে কেন? হেনা বেগম, এখানে আমার নাতনি আছে, কারো হারিয়ে যাওয়া বউ নেই, তাই রুমে যাওয়া যাবে না। আমার নাতনি ঘুমাচ্ছে, তার ঘুম নষ্ট হবে। রোদ হেনা বেগমের রুমে আছে শুনে শুভ্র নরম হয়ে আসে, মুচকি হেসে হেনা বেগমকে বলে ওঠে, শুভ্র, দাদি বউটাকে লাগবে, দিয়ে দাও না প্লিজ। হেনা বেগম, এখানে তোর বউ নেই। শুভ্র, যেইটা আছে ওইটাকে দাও। হেনা বেগম, না, যা তুই নিজের রুমে যা। শুভ্র, দাদি শরীরে ভিটামিন কম।
বউয়ের ভিটামিন খুব দরকার, তা না হলে তোমার নাতি ভিটামিনের অভাব। অভাবে মরে যাবে, বউ দাও, বউকে লাগবে। হেনা বেগম, শরীরে ভিটামিন কম থাকলে ডাক্তারের কাছে যা, ডাক্তার ভিটামিন সিরাপ দিবে, খেয়ে শরীরে ভিটামিন হবে। যা এখান থেকে। শুভ্র, দাদি এই ভিটামিন বউ ছাড়া অন্য কেউ দিতে পারবে না। বউকে দাও দাদি। হেনা বেগম, দূর হ খান থেকে, কোনো বউ পাবি না, এতদিন বউয়ের কথা মনে ছিল না, এখন আসছে বউ বউ করতে। শুভ্র, ডালিং বউটাকে দিয়ে দাও, তারপর দূর হয়ে যাই। হেনা বেগম, কোনো বউ পাবি না, রুমে গিয়ে ঘুমিয়ে যা। শুভ্র, বউ ছাড়া ঘুম আসবে না, দাদি বউ দাও, বউ নিয়ে ঘুমিয়ে যাই। হেনা বেগম কিছু একটা ভেবে শুভ্রের মনোযোগ সরাতে বলে উঠে। হেনা বেগম, আরাফ এত রাতে তুই এখানে? শুভ্র সাথে সাথে পিছনে তাকায়, হেনা বেগম সেই সুযোগে রুমের ভিতরে ঢুকে দরজা লাগায়, শুভ্র গুণ অক্ষরেও বুঝতে পারেনি তার দাদি তার সাথে এমন চালাকি করবে। দরজা ধাক্কা দিতেই রুমের ভিতর থেকে হেনা বেগম বলে উঠে। হেনা বেগম, রুমে গিয়ে ললিপপ খা, তোর বউ আজকে আমার সাথেই থাকবে। বৃথা চেষ্টা করে লাভ নেই। শুভ্র রাগে দুঃখে হেনা বেগমের রুমে থেকে সরে নিজের রুমে হাঁটা দেয়। আজ তার বউটার জন্য মনটা ছটফট করেছে ভীষণ। বউটাকে খুব আদর করে দিতে ইচ্ছে করছে, তাই তো অশান্ত মনটা শান্ত করতে এতক্ষণ দাদির সাথে বাংলাদেশ আর পাকিস্তানের মতো যুদ্ধ করল, কিন্তু শেষমেশ হেরে গেল। তার পরিবার মনে হয় না কখনো তার বাসর হতে দিবে, বউকে ছুতে গেলে বউ অজ্ঞান, তার মাঝে নতুন করে ভিলেন এসে গেছে। ভিলেনের অভাব নেই, এখন তো নতুন করে যুক্ত হয়েছে তার প্রাণপ্রিয় দাদি। শালার কপালটাই ফুটো। শুভ্র বেডে শুয়ে এপাশ ওপাশ করছে, বউটার জন্য মনটা আকুবাকু করছে। ঘুম চোখে ধরা দিচ্ছে না। মনে মনে শুভ্র বলে উঠে, শুভ্র, একবার হাতের নাগালে পাই, তোকে আমাকে জ্বালানো, আমার ঘুম নষ্ট করে কি শান্তিতে ঘুমাচ্ছিস না, একবার পাই তোরে, তারপর দেখিস কি হাল করি। সারা রাত একটু ঘুমাতে পারেনি শুভ্র, আর এইদিকে রোদ শান্তি ঘুম ঘুমাচ্ছে। শুভ্র রোদের পাশে শুয়ে পড়ে রোদকে নিজের কাছে টেনে বুকের মাঝে শক্ত করে জড়িয়ে ধরে শুয়ে আছে। মনে হচ্ছে এত বছরের খালি বুকটা পরিপূর্ণ লাগছে, রোদের কোনো নড়াচড়া নেই, সে গভীর ঘুমে আচ্ছন্ন। ভোরে আলো ফুটে নতুন এক সকালের সূচনা করে। পূর্ব আকাশে আজকে সূর্য তেজটা যেন একটু বেশি, বাহিরে থেকে থেকে ঠান্ডা শীতল হাওয়া বইছে, রুমের পর্দাগুলো বাতাসের দুলছে, সূর্যের কিরণ এসে পড়ে রোদের চোখে মুখে, নাক মুখ কুচকে ফেলে রোদ পিট করে চোখ খুলে তাকায়। এখনো ঘুমের রেশ কাটেনি, আড়মোড়া ভেঙে বিছানা থেকে উঠতে নেই, কিন্তু কারো শক্ত বাঁধনে নিজেকে আবিষ্কার করে। আস্তে আস্তে মনে পড়ে যায় কালকে রাতের কথা। রোদ শুভ্রের দিকে তাকায়, রোদকে দুই হাতে জাপটে ধরে শুয়ে আছে, খালি গায়ে ফর্সা, বুকের লোমগুলো দেখতে অসম্ভব সুন্দর লাগছে, গালে খোঁচা খোঁচা চাপ দাড়িগুলো বেশ মানিয়েছে। রোদ আনো মনে বলে উঠে, রোদ, মাশাল্লাহ, আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর, অনেক যত্ন করে বানিয়েছে এই মানুষটাকে। রোদের কিছু একটা মনে আসতেই চুপ হয়ে যায়, মনে মনে বলে উঠে, রোদ, দিবা স্বপ্ন দেখিস না রোদ, এই লোক কখনোই কাউকে ভালোবাসতে পারে না, আর না কখনোই এই মানুষটার দেওয়া প্রতিটা আঘাত তুই কখনো ভুলতে পারবি। সে শুধু আঘাত দিতে জানে। রোদ কথাগুলো ভেবেই আস্তে করে শুভ্রকে ছাড়িয়ে উঠতে নেয়। এমন সময় শুভ্র রোদকে টান দিয়ে নিজের সাথে শুয়ে নেয়। রোদের যেন দম বন্ধ হয়ে আসছে। শুভ্র ঘুম জড়ানো কণ্ঠে বলে উঠে, শুভ্র, এইভাবে কাঁপাকাঁপি করো না বউ, আমার খুব বাজে কিছু করতে ইচ্ছে। রোদ জমে যায়, শুভ্রের কথা শুনে শির ধারা বেয়ে ঠান্ডা স্রোত বয়ে যায়। রোদ ছটফট করতে থাকে, কিন্তু শুভ্রের ছাড়ার কোনো নামই নেই।
শুভ্র কাছে আসলেই যেন তার পুরনো আঘাতগুলো তাজা হয়ে ওঠে। দম বন্ধ হয়ে আসে, ইচ্ছে করে মরে যেতে। হঠাৎ শুভ্রের এমন পরিবর্তন কেন জানি রোদ মেনে নিতে পারছে না। সকাল সকাল 7টা রোমান রুহিকে খুঁজতে ছিল, এই রুহিকে সে হাতের নাগালে পায় না। এমন সময় চোখ পড়ে অপ্রকাশিত কিছু দেখে ফেলে জোরে চিৎকার দেয় রোদ। শুভ্র ছিটকে দূরে সরে যায়। কিছুক্ষণ আগে শুভ্র ঘুম থেকে উঠে রোদকে রুমে থাকতে বলে ওয়াশরুমে চলে যায়। এই ফাঁকে রোদ রুম থেকে বেরিয়ে আসে। শুভ্র ওয়াশরুমে ঢুকে কিছু একটা ভেবে তাড়াতাড়ি রুমে আসে। এসে দেখে রোদ রুমে নেই। রোদকে রুমে না পেয়ে টেবিলে লাথি মারে। রুমে দরজা আনলক ছিল, কিন্তু সে খেয়াল করেনি তার পাখি রুমের দরজা খোলা পেয়ে উড়াল দিচ্ছে। শুভ্র দ্রুত পায়ে রুমে বাহিরে যায়। রোদ বেশি দূর যায়নি, দ্রুত পায়ে হেঁটে রোদকে পিছন থেকে কোমর ধরে উপরে তুলে নেয়। হঠাৎ শূন্য আবিষ্কার করে রোদ নিজেকে, ভয়ে চোখ মুখ খিচে ফেলে। রোদকে নিজের দিকে ঘুরিয়ে শক্ত করে কোমর চেপে ধরে বলে ওঠে, শুভ্র, কোথায় যাচ্ছ পাখি? রোদ ছুটার জন্য ছটফট করতে থাকে, কিন্তু শুভ্রের শক্তির কাছে পেরে ওঠে না। শুভ্র রোদের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। রোদ নিজের ছোটাছুটি করা বন্ধ করে দেয়। কোমর এমন ভাবে চেপে ধরেছে, মনে হচ্ছে হাড় গোড় গুঁড়ো করে ফেলবে। কোমরে ব্যথায় চোখে পানি টলমল করছে। আচমকা শুভ্র রোদকে আরও নিজের সাথে চেপে ধরে ঠোঁটের কাছে এগোতে নেয়। এমন সময় কারো চিৎকারে দুইজন ছিটকে দূরে সরে যায়। রোমান হা করে তাকিয়ে আছে। রোদ লজ্জা ভয় তাড়াতাড়ি সেখান থেকে সরে যায়। শুভ্রের বিরক্তিতে কপাল কুঁচকে আছে। এই সব গাধাগুলোর কাজই তার পার্সোনাল মোমেন্ট ব্যাগরা দেওয়া। শুভ্র রোমানের কাছে গিয়ে দাঁড়ায়। রোমান মুখ হা করে তাকিয়ে আছে। শুভ্র বিরক্তিতে শব্দ করে বলে ওঠে, শুভ্র, মুখ হা বন্ধ কর শালা, তা না হলে পুরো গ্রাম মুখের ভিতরে ঢুকে যাবে। রোমান মুখ সাথে সাথে বন্ধ হয়ে যায়। মেকি হাসি দিয়ে বলে ওঠে, রোমান, আমি তোর শালা হতে যাব কেন? তুই আমার শালা হবি? শুভ্র ভ্রু কুঁচকে তাকায়। রোমান আমতা আমতা করে বলে, রোমান, আসলে আমি বলতে চাইছি যে আমার তো কোনো বোন নেই যে তুই বিয়ে করে তারপর আমাকে শালা বানাবি। আর থাকলেও সে রকম তোর কোনো চান্স নেই যে তুই বিয়ে করবি, কারণ তুই বিবাহিত। কিন্তু তোর তো বোন আছে, আর আমিও অবিবাহিত, তাই আমি তোকে নিঃসন্দেহে শালা বানাতে পারি। শুভ্র রোমানের দিকে রাগী চোখে তাকায়। রোমান বোকার মতো হাসে। শুভ্রকে উদ্দেশ্য করে পুনরায় বলে ওঠে, রোমান, আমি তো এমনি বলেছিলাম। কথাগুলো বলে আর দাঁড়ায় না, তাড়াতাড়ি কেটে পড়ে শুভ্রের কাছ থেকে। শুভ্র রোমানের যাওয়ার দিকে তাকায়, তারপর নিজের রুমে চলে যায় ফ্রেশ হতে। সকাল 10টা ছুঁই ছুঁই নীলা আসে চৌধুরী বাড়িতে। নীলাকে সেদিন বাড়ি থেকে বের করে দেওয়ার 1 সপ্তাহ পর নীলার বাবা মা নিতে আসে নীলাকে। নীলা প্রথমে রাগ করলেও রোদের কথায় চলে যায় নিজ বাড়িতে। নীলা বাড়ির ভিতরে ঢুকতে যাবে এমন সময় কারো গুন গুন শব্দ। পিছন ফিরে তাকায়, গুন গুন শব্দ অনুসরণ করে বাড়ির পিছনে দিকে যায়। পিছন ফিরে লুঙ্গি উপরে ধরে দাঁড়িয়ে কেউ কিছু একটা করতে আছে আর গান গাইছে। নীলা গান শুনে অজ্ঞান হবে অবস্থা। এই রকম বিচ্ছিরি সুন্দর গান কে গাইছে? নীলা গান শুনে ধপাস করে মাটিতে পড়ে যায়। পিছন থেকে শব্দ আসতেই নিলয় পিছনে ফিরে তাকায়। নীলাকে দেখে তাড়াতাড়ি নিজের লুঙ্গি ঠিক করে। নিলয় আসলে লুঙ্গি পরে টিকটক ভিডিও বানাতে আসছিল, বাট তখন তাকে প্রকৃতি ডাকে সাড়া দিতে হয় আর মনের সুখে গান গাইছিল। কিন্তু এই মেয়ে এখানে আসলো কি করে বুঝে না সে, আর অজ্ঞান বা হলো কেন? নিলয় নীলার গালে হালকা করে থাপ্পড় মারে। চোখ উল্টে দেখে মরে টরে গেল নাকি। নীলা চোখ খুলে তাকায় নিলয়কে দেখে, আবার চিৎকার দেয়। নিলয় অবাক হয়ে তাকিয়ে আছে নীলার দিকে। এই মেয়ের সমস্যা কি? বারবার অজ্ঞান হচ্ছে কেন? মির্গি ভ্যারামে ধরল নাকি? নিলয় আর কোনো কিছু না ভেবেই দৌড়ে লাগায় বাড়ির দিকে। বাড়ির সবাইকে ডেকে আনে। সবাই নিলয়ের দিকে তাকিয়ে আছে। এই নিলয় কি সেজে আছে? একে যে কেউ এই অবস্থায় দেখলে জ্ঞান হারাবে। আর হলো তাই। রোদ রুহি দৌড়ে নীলার কাছে যায়। নীলার চোখে মুখে পানি দিয়ে জাগিয়ে তোলে।
নীলা আশেপাশে তাকায়, কাউকে না দেখতে পেয়ে স্তুতির নিঃশ্বাস ফেলে। রুহি রোদ মিলে নীলাকে বাড়ির ভিতরে নিয়ে যায়। সূর্য এখন পশ্চিম আকাশে, সময় ভোর 4টে কি ভোর 4:30 হবে। রুহি ছাদে দোলনায় বসে কোলে উপর আচারের বয়াম রেখে হাত দিয়ে আচার খাচ্ছে, চামচ থাকতেও হাত দিয়ে আচার খাচ্ছে। কেন জানি তার চামচ থেকে হাত দিয়ে আচার খেতে ভালো লাগে। রোমান সারাদিন রুহির কোনো খোঁজ পাই না, কেমন জানি তাকে এগিয়ে চলে সব সময়। এই মেয়ের কি এত সমস্যা বুঝে না, তবে এটা সে ভালো করে জানে। রুহি তাকে ইচ্ছে করেই ইগনোর করছে। রোমান হাতে গিটার নিয়ে ছাদে উঠে। ছাদে উঠে রুহির দিকে চোখ যায়। একজন শ্যামকন্যা লম্বা কালো চুলগুলো কোমর অবধি ছেড়ে দিয়ে দোলনায় বসে আচার খাচ্ছে, একদম বাচ্চাদের মতো করে। রোমান অপলক দৃষ্টি তাকিয়ে আছে, রুহির দিকে কোনোভাবেই তার দৃষ্টি ফিরছেই না। একজন শ্যামবর্ণের নারী তার মতো একজন পুরুষকে পাগল বানিয়ে ছাড়ছে। এই মেয়েকে না দেখলে রাতে তার ঘুম হয় না। কিন্তু এই মেয়ে তাকে কবে বুঝবে যে তার এই শ্যামবর্ণ চেহারা তাকে পাগল করে দিয়েছে। রোমান কথাগুলো ভেবেই মুচকি হাসে। মাথায় দুষ্ট বুদ্ধি আসতেই রুহিকে বলে ওঠে, রোমান, এই কালো পেতনি। রুহি চোখ তুলে সামনে দিকে তাকায়, মুখ ফুলিয়ে চোখ গোল গোল করে রোমানকে বলে ওঠে, রুহি, এই পচা আলু, নাগিনী সাপিনী বর, কাকে কালো পেতনি বলছেন? আপনি কালো পেতনি, আপনার বউ কালো পেতনি। রোমান, আমার বউ কালো পেতনি, এটা ঠিক বলেছ। রুহি রোমানের কথার মানে না বুঝেই বলে ওঠে, রুহি, হ্যাঁ আপনার বউ কালো পেতনি। রোমান দুষ্ট হাসে, রুহির দিকে 2 কদম এগিয়ে এসে বলে ওঠে, রোমান, তা কি করছে আমার কালো পেতনি বউ? রুহি, এই আপনি কাকে বউ বলছেন? রোমান, তুমি ছাড়া কি কেউ আছে এখানে? রুহি আশেপাশে তাকায়, না তো, কেউ নেই। সে ছাড়া এখানে, তার মানে এই লোক তাকে পেতনি বউ বলেছে। রুহি রাগে উঠে চলে যেতে নেয়। রোমান রুহি হাত টেনে ধরে, রুহি রাগে রোমানের দিকে ফিরে কিছু বলছে নিবে। রোমান রুহির ঠোঁটে হাত দিয়ে রুহিকে চুপ করিয়ে দেয়। রোমানের স্পর্শে রুহি কেঁপে ওঠে, রোমান মুচকি হাসে। রোমান রুহির ঠোঁট থেকে নিজের হাত সরিয়ে নেয়। তারপর রুহিকে উদ্দেশ্য করে বলে ওঠে, রোমান, কবে গ্রহণ করছো আমায়, আমার প্রিয়তমা? রুহি ভ্রু কুঁচকে তাকায় রোমানের দিকে। রোমান তাকে কি বলছে এবং কি বোঝাতে চাইছে সেটা তার অজানা না। রুহি মুখে বিরক্তি ফুটিয়ে তুলে রোমানকে উদ্দেশ্য করে বলে, রুহি, যেটা কখনো হবার নয় সেটার পিছনে অযথা সময় নষ্ট করবেন না ভাইয়া, আপনার মতো কাউকে খুঁজে নিন, তাহলে আপনি ভালো থাকবেন। হাত ছাড়ুন, যেতে দিন আমায়। রোমান রুহির কাছে এসে রুহির গালে হাত রেখে করুণ স্বরে বলে ওঠে, রোমান, তোমার মতো না, আমার তোমাকেই চাই। রুহি, এভাবে আমার ভালোবাসা প্রত্যাখ্যান করো না প্লিজ। রুহি নিজের গাল থেকে রোমানের হাত সরিয়ে 2 কদম পিছিয়ে রোমানকে তাচ্ছিল্য হেসে বলে ওঠে, রুহি, আমি আপনার সামনে কোনো দিক দিয়ে পারফেক্ট নই ভাইয়া। আমার না আছে রূপ, না আছে গুণ, সব দিক দিয়েই শূন্য আমি। আমার মতো একটা কালো মেয়েকে আপনার মতো একজন সুদর্শন পুরুষের সামনে কখনোই মানায় না ভাইয়া। রোমানের বুকের ভিতর মোচড় দিয়ে ওঠে, এই মেয়েকে কি করে বুঝাবে সে? রোমান রুহিকে পুনরায় বলে ওঠে, রোমান, কেউ কারো জন্য পারফেক্ট নয় রুহি, ভালোবেসে তার প্রিয় মানুষটাকে পারফেক্ট করে নিতে হয়। রোমান একটু থেমে আবার বলে ওঠে, রোমান, আর সত্যিকারের ভালোবাসা কখনো রূপ গুণ খুঁজে না। রুহি হেসে ওঠে। রোমান ঠাট্টা স্বরে বলে ওঠে, রুহি, দিন শেষে সবাই রূপটাই খোঁজে, আর এটাই চরম সত্য। যেইখানে কবি নিজেই সৌন্দর্য প্রেমে পড়েছিল, সেখানে আপনি কোন খাতের মূলা? রোমান মুখ ছোট হয়ে যায়। সে কি ভাবে এই বোকা নারীকে তার অনুভূতি কি করে বুঝাবে? কি করলে বুঝবে যে সে তাকে কতটা ভালোবাসে? রুহি ছাদ থেকে যেতে নেয়। রোমান রুহির হাত টেনে ধরে বলে উঠে, রোমান, তুমি জানো না, হে আমার বোকা নারী, তোমায় আমার চোখে কতটা সুন্দর আর মোহনীয় লাগে। আমি প্রতিটা মুহূর্তে তোমার এই শ্যামবর্ণ চেহারা দেখে মোহিত হই। আজ হয়তো বুঝছো না, কিন্তু একদিন ঠিকই বুঝবে। আর আমি সেই দিনের অপেক্ষা আছি।
রোমান কথাগুলো শেষ করে আর দাঁড়ায় না, রুহির হাত ছেড়ে ছাদ থেকে দ্রুত পায়ে নেমে যায়। রুহি এখনও সেই একই স্থানে দাঁড়িয়ে আছে। বারবার রোমানের বলা কথাগুলো কানের কাছে বাজছে। বিকেল গড়িয়ে সন্ধ্যা। বসার ঘরে বসে সবাই আড্ডা দিচ্ছে। নীলা কিছুক্ষণ আগেই বাড়িতে চলে গেছে। রোদ আজকে সারাদিন রুমের ভিতরে ছিল। মাগরিবের নামাজ পড়ে বিছানার উপর পা তুলে বসে আছে। আর মনে মনে ভাবছে শুভ্রের হঠাৎ পরিবর্তন। মনে মনে দীর্ঘ শ্বাস ফেলে রোদ। মন থেকে কেন জানি শুভ্রের প্রতি ক্ষমা শব্দটা আসছে না। আর সে মাফ করলেও রুহু কখনো মাফ করবে কিনা জানা নেই। তারপর শুভ্রের প্রতি তার কোনো অভিযোগ নেই। আর শুভ্রের মতো কঠোর মনের মানুষ তাকে কখনোই ভালোবাসতে পারে না। হয়তো আমার উপর কোনো প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছে, তার জন্য এই সব নাটক করছে। তা না হলে এত দিন বাজে ব্যবহার করা লোকটা হুট করেই এত ভালোবাসা দেখাচ্ছে, সেটা কেন জানি হজম হচ্ছে না রোদের। শুভ্র কথা ভাবতে ভাবতে রোদের চোখের কোণে পানি বেয়ে পড়ে, হাতের উল্টো পিঠ দিয়ে চোখে পানি মুছে রোদ বলে উঠে। রোদ, একটা মেয়ের স্বামী ভালো হলে তার সুখের কোনো কুল কিনারা থাকে না। আর যদি স্বামী খারাপ হয় তাহলে দ্বিতীয় কোনো শত্রুর প্রয়োজন হয় না। রোদ একটু থেমে আবার ভাঙা গলায় বলে উঠে। রোদ, বিয়ের পর প্রতিটা মেয়ের স্বামী হয় একমাত্র আপন জনপ্রিয় মানুষ, কিন্তু সেই স্বামী যদি মুখ ফিরিয়ে নেয়, দূরে ঠেলে দেয়, তার থেকে হতভাগী নারী আর কেউ হতে পারে না। ঘড়ির কাঁটা 10টার ঘরে ক্লান্ত শরীর নিয়ে বাড়িতে ঢুকে শুভ্র সারাদিন অনেক ব্যস্তায় কেটেছে। তার উপরে রোমান অয়ন কেউ যায়নি অফিসে। নিলয়ের কথা তো বাদ দিলাম, সে তো ব্লগ ভিডিও নিয়ে পড়ে আছে, কবে সে ভাইরাল হবে সেই সব চিন্তা। শুভ্র বাড়ির ভিতরে ঢুকে রোদ খাবার টেবিলে সবাইকে খাবার দিচ্ছিল। বাসার সবাই ডিনার করছে। শুভ্র রোদের দিকে এক পলক তাকেই যেন সারা দিনের ক্লান্তি এক নিমিষেই শেষ। রোদ হালকা মিষ্টি কালারের উপরে সুতির কাজ করা একটা 3 পিস পরে আছে, মাথায় ওড়না 2.5 পেচ দেওয়া। মুখে কোনো সাজসজ্জা নেই, এতেই যেন কোনো অপ্সরা থেকে কম লাগছে না। শুভ্র টেবিলের দিকে এগিয়ে রোদকে উদ্দেশ্য করে বলে উঠে। শুভ্র, রোদ 10 মিনিটের মধ্যে 1 কাপ কফি নিয়ে রুমে আয়। কথাগুলো বলে শুভ্র আর দাঁড়ায় না, নিজের রুমে চলে যায়। খাবার টেবিলে আরাফ চৌধুরী বাদে সবাই ছিল। রিয়া রাগে বসছে। সবার খাওয়া হতেই রোদ কফি বানিয়ে সার্ভেট দিয়ে শুভ্রের রুমে পাঠিয়ে দেয়। শুভ্র গোসল করে, কালো ট্রাউজার সাথে ছাই রঙের গেঞ্জি পরে ওয়াশরুম থেকে বের হয়। সে কোনো কিছু ভাবতে পারছে না, তার এই মুহূর্তে বউ নামক ভিটামিন দরকার। শুভ্র সামনে সার্ভেন্ট দেখেই রাগে ফুঁসতে থাকে, এই 400 গ্রামের বাচ্চা, কত সাহস নিজের না এসে সার্ভেন্ট পাঠিয়েছে, একে তো আমি আজ। শুভ্র রাগে ধপ ধপ পা ফেলে নিজের রুম থেকে বেরিয়ে রোদের রুমে হাঁটা দেয়। কিন্তু রোদের রুম খালি। কিছু একটা ভেবে ড্রয়িং রুমে যায়, কিন্তু সেখানেও রোদ নেই। শুভ্র পুরো বাড়ি হন্যে হয়ে খুঁজে, কিন্তু রোদ কোথাও নেই। শুভ্র দাদির কথা মনে আসতেই হেনা বেগম রুমে দিকে হাঁটা দেয়। শুভ্র নিজে নিজে বলে উঠে, শুভ্র, পাখি কোথায় লুকাবে? পাতালে লুকালেও সেখান থেকে খুঁজে বের করব, তারপর আমার খাঁচায় বন্দি করে সারা জীবন রেখে দিব। শুভ্র হেনা বেগমের রুমে কাছাকাছি আসতেই দেখে হেনা বেগম তার দিকে আসছে। হেনা বেগম সামনে দাঁড়িয়ে শুভ্র হেনা বেগমকে বলে উঠে, শুভ্র, দাদি বউ কই আমার? হেনা বেগমের কপাল কুঁচকে তাকায়, তারপর বলে উঠে, হেনা বেগম, বউ মানে কার বউ? কিসের বউ? শুভ্র, যে বউ নিয়ে রাতে ঘুমাই সেই বউ। আর আমি আমার বউয়ের কথাই জিজ্ঞেস করছি, অন্য কারো বউয়ের কথা তো আর জিজ্ঞেস করব না। হেনা বেগম শুভ্রের তেরা কথা শুনে রেগে যায়, পুনরায় বলে উঠে, হেনা বেগম, তোর আবার বউ আসলো কোথা থেকে? শুভ্র, আকাশ থেকে টুপ করে পড়ছে, আর আমি ধরেছি সেইভাবে বউ আসছে। হেনা বেগম রেগে গিয়ে বলে, হেনা বেগম, তা তোর বউ তুই খুঁজে নে, আমায় কেন বলছিস? আর আমি কি কার বউ কোথায় যায় তার খবর রাখি নাকি? শুভ্র, ওকে তাহলে আমার বউকে আমি খুঁজে নিচ্ছি, সর সামনে থেকে। শুভ্র হেনা বেগমের দরজা দিকে যায়।
হেনা বেগম তাড়াতাড়ি এসে দরজার সামনে দাঁড়ায়, শুভ্র ভ্রু কুঁচকে তাকায়। তারপর বলে, শুভ্র, রুমে যেতে দাও, দরজা আকরে দাঁড়িয়েছে কেন? হেনা বেগম, এখানে আমার নাতনি আছে, কারো হারিয়ে যাওয়া বউ নেই, তাই রুমে যাওয়া যাবে না। আমার নাতনি ঘুমাচ্ছে, তার ঘুম নষ্ট হবে। রোদ হেনা বেগমের রুমে আছে শুনে শুভ্র নরম হয়ে আসে, মুচকি হেসে হেনা বেগমকে বলে ওঠে, শুভ্র, দাদি বউটাকে লাগবে, দিয়ে দাও না প্লিজ। হেনা বেগম, এখানে তোর বউ নেই। শুভ্র, যেইটা আছে ওইটাকে দাও। হেনা বেগম, না, যা তুই নিজের রুমে যা। শুভ্র, দাদি শরীরে ভিটামিন কম। বউয়ের ভিটামিন খুব দরকার, তা না হলে তোমার নাতি ভিটামিনের অভাবে মরে যাবে, বউ দাও, বউকে লাগবে। হেনা বেগম, শরীরে ভিটামিন কম থাকলে ডাক্তারের কাছে যা, ডাক্তার ভিটামিন সিরাপ দিবে, খেয়ে শরীরে ভিটামিন হবে। যা এখান থেকে। শুভ্র, দাদি এই ভিটামিন বউ ছাড়া অন্য কেউ দিতে পারবে না। বউকে দাও দাদি। হেনা বেগম, দূর হ খান থেকে, কোনো বউ পাবি না, এতদিন বউয়ের কথা মনে ছিল না, এখন আসছে বউ বউ করতে। শুভ্র, ডালিং বউটাকে দিয়ে দাও, তারপর দূর হয়ে যাই। হেনা বেগম, কোনো বউ পাবি না, রুমে গিয়ে ঘুমিয়ে যা। শুভ্র, বউ ছাড়া ঘুম আসবে না, দাদি বউ দাও, বউ নিয়ে ঘুমিয়ে যাই। হেনা বেগম কিছু একটা ভেবে শুভ্রের মনোযোগ সরাতে বলে উঠে, হেনা বেগম, আরাফ এত রাতে তুই এখানে? শুভ্র সাথে সাথে পিছনে তাকায়, হেনা বেগম সেই সুযোগে রুমের ভিতরে ঢুকে দরজা লাগায়, শুভ্র গুণ অক্ষরেও বুঝতে পারেনি তার দাদি তার সাথে এমন চালাকি করবে। দরজা ধাক্কা দিতেই রুমের ভিতর থেকে হেনা বেগম বলে উঠে, হেনা বেগম, রুমে গিয়ে ললিপপ খা, তোর বউ আজকে আমার সাথেই থাকবে। বৃথা চেষ্টা করে লাভ নেই। শুভ্র রাগে দুঃখে হেনা বেগমের রুমে থেকে সরে নিজের রুমে হাঁটা দেয়। আজ তার বউটার জন্য মনটা ছটফট করেছে ভীষণ। বউটাকে খুব আদর করে দিতে ইচ্ছে করছে, তাই তো অশান্ত মনটা শান্ত করতে এতক্ষণ দাদির সাথে বাংলাদেশ আর পাকিস্তানের মতো যুদ্ধ করল, কিন্তু শেষমেশ হেরে গেল। তার পরিবার মনে হয় না কখনো তার বাসর হতে দিবে, বউকে ছুতে গেলে বউ অজ্ঞান, তার মাঝে নতুন করে ভিলেন এসে গেছে। ভিলেনের অভাব নেই, এখন তো নতুন করে যুক্ত হয়েছে তার প্রাণপ্রিয় দাদি। শালার কপালটাই ফুটো। শুভ্র বেডে শুয়ে এপাশ ওপাশ করছে, বউটার জন্য মনটা আকুবাকু করছে। ঘুম চোখে ধরা দিচ্ছে না। মনে মনে শুভ্র বলে উঠে, শুভ্র, একবার হাতের নাগালে পাই, তোকে আমাকে জ্বালানো, আমার ঘুম নষ্ট করে কি শান্তিতে ঘুমাচ্ছিস না, একবার পাই তোরে, তারপর দেখিস কি হাল করি। সারা রাত একটু ঘুমাতে পারেনি শুভ্র, আর এইদিকে রোদ শান্তি ঘুম ঘুমাচ্ছে। সকাল সকাল 7টা, শুভ্র বেড থেকে উঠে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসে। সারা রাত চোখে ঘুমের ছিটে ফোটাও ছিল না। বউটার জন্য মনটা সারারাত ছটফট করছে, কোনোভাবেই নিজেকে শান্ত করতে পারছে না। এখন তার বউ নামক ভিটামিন প্রয়োজন, বউকে কাছে পেলেই তার অশান্ত মন শান্ত হবে। সারা রাত ঘুম কাটানোর জন্য শুভ্রের চোখ লাল হয়ে আছে। আয়নার সামনে দাঁড়িয়ে কথাগুলো ভেবে আনমনে বলে ওঠে, শুভ্র ওই টুকু মেয়ে, 400 গ্রামের বাচ্চা, আমার সারা রাতের ঘুম হারাম করে দিছে, ওকে তো শাস্তি পেতেই হবে। কথাগুলো বলে রুম থেকে বেরিয়ে যায়। হেনা বেগমের রুমে এসে দেখে রুম খালি, হেনা বেগম নিচে আছে। শুভ্র মুচকে হেসে রোদের রুমে দিকে পা বাড়ায়, রুমের দরজা হালকা চাপানো। শুভ্র রুমের ভিতর ঢুকে রোদ ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয়। মুখ মুছতে মুছতে মুখের কাছ থেকে তোয়ালে সরাতেই শুভ্রকে সামনে দেখে হাত থেকে তোয়ালে পড়ে যায়। শুভ্র কেমন করে যেন তাকিয়ে আছে রোদের দিকে। রোদ নিজের দিকে খেয়াল করতেই দেখে গায়ে ওড়না নেই। তাড়াতাড়ি ফ্লোর থেকে তোয়ালে তুলে নিজের গায়ে জড়িয়ে নেয়। মুখ ভেঙিয়ে মনে মনে বলে উঠে, রোদ কত পরিমাণ লুচু হলে এইভাবে গরুর মতো তাকিয়ে থাকে, ছি, লজ্জা শরম কিছু নেই। রোদ শুভ্র এড়িয়ে চলে যেতে নিলেই শুভ্র রোদের লম্বা চুলগুলো টেনে ধরে,
রোদ আহহ বলে শব্দ করে, নিজের চুল ধরে পিছন ফিরে তাকায়। শুভ্র রোদের চুল ধরে মুচকি হাসে। রোদ ভ্রু কুঁচকে বলে উঠে, রোদ, কি সমস্যা? চুল ধরেছেন কেন? ছাড়ুন বলছি। শুভ্র রোদের চুল ধরে নিজের এক হাতে পেঁচাতে পেঁচাতে রোদের কাছে গিয়ে দাঁড়ায়। রোদ কিছুই বলছে না, শুভ্র রোদের দিকে তাকিয়ে চোখ টিপ মেরে দুষ্ট হেসে বলে ওঠে। শুভ্র, ইসস এমন করলে কেন বউ? আর একটু দেখতাম। শুভ্রের কথা শুনে রোদের চোখ বড় বড় হয়ে যায়। শুভ্র রোদকে জড়িয়ে ধরে এক হাত দিয়ে রোদের কোমর পেঁচিয়ে ধরে নিজের সাথে মিশিয়ে নেয়। রোদ ছোটাছুটি করতে থাকে নিজেকে ছাড়ানোর জন্য। শুভ্র বিরক্ত হয়ে বলে ওঠে, শুভ্র স্মাইলি, এই পুঁটি মাছের শরীর নিয়ে আসছো আমার কাছ থেকে ছুটে যেতে? হ্যাঁ, চুপচাপ থাকো রোদ, শুধু শুধু নিজের শরীর শক্তি অপচয় করো না। রোদ আরও ছটফট করতে থাকে, নিজেকে শুভ্রের কাছ থেকে ছাড়াতে ছাড়াতে বলে ওঠে, রোদ ছাড়ুন বলছি, অসভ্য লোক, জড়িয়ে কেন ধরেছেন? হ্যাঁ। শুভ্র বিরক্তিতে নাকমুখ কুঁচকে তাকায় রোদের দিকে, তারপর বলে উঠে, শুভ্র চুপ থাক বেডি, আমি আমার বউকে জড়িয়ে ধরেছি, তাতে তোর কি? হ্যাঁ। রোদ, অসভ্য লোক, ছাড়ুন বলছি, ভালো হবে না বলে দিচ্ছি। শুভ্র রোদের দিকে ঝুঁকে ঠোঁট কামড়ে হাসে, তারপর বলে উঠে, শুভ্র, ভালো কিছু করতে হবে না, চলো খারাপ কিছু করি। তো আগে তুমি শুরু করো বউ, লেডিস ফার্স্ট। এক চোখ টিপ মেরে কথাগুলো বলে শুভ্র। রোদ শুভ্রের লাগাম ছাড়া কথাগুলো শুনে চোখ কটর থেকে বেরিয়ে আসার উপক্রম। শুভ্র রোদের দিকে তাকিয়ে আছে কেমন নেশালো দৃষ্টিতে। রোদ শুভ্রের চোখের দৃষ্টি দেখেই বুঝে যায় শুভ্র কি সব ইঙ্গিত করছে। রোদ অজানা ভয়ে ঢোক গিলে জিভ দিয়ে নিজের ঠোঁট ভেজায়। শুভ্র রোদের হাত ধরে পিছন ঘুরিয়ে রোদের গাড়ে নিজের নাক ঘষে। রোদ থর থর করে কেঁপে উঠে, অজানা শিহরণে রোদের ভয়ে প্রাণ বেরিয়ে যাচ্ছে। শুভ্র রোদের পিছন থেকে কোমর পেঁচিয়ে ধরে শক্ত করে। রোদের কানের লতিতে চুমু খেয়ে কানে ফিসফিস করে বলে উঠে, শুভ্র বউ চলো না, ইটিস পিটিস করি। রোদের দম বন্ধ হয়ে যাবার উপক্রম। কোনোভাবেই শুভ্রের এই রকম লাগাম ছাড়া কথা আর স্পর্শ সহ্য করতে পারছে না। রোদের গলা কেঁপে ওঠে, চোখে পানি টলমল করছে। কাপা কাপা গলায় রোদ বলে উঠে, রোদ প্লিজ ছাড়ুন আমায়। শুভ্রের কোনো হেলদোল হয় না। শুভ্র হুট করেই রোদকে কোলে তুলে রুম থেকে বেরিয়ে নিজের রুমে হাঁটা দেয়। রোদ ছুটার জন্য ছোটাছুটি করলেও শুভ্র রোদকে একরকম জোর করেই নিজের রুমে নিয়ে আসে। রোদকে একরকম ছুঁড়ে ফেলে বেডের উপর। রোদ বিছানা থেকে নেমে যেতে নিতেই এমন সময় শুভ্র রোদকে বেডের সাথে চেপে ধরে, গলায় নাক ডুবাই। রোদের চোখ দিয়ে অনবরত পানি পড়ছে, নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। শুভ্র নেশালো কণ্ঠে ফিসফিস করে বলে ওঠে, শুভ্র বউ আমার খুব ছুঁয়ে দিতে ইচ্ছে করছে, খুব করে ইচ্ছে করছে বউ, খুব বাজে ভাবে ছুঁয়ে দিতে। শুভ্র রোদের গলায় চুমু খেয়ে কানের কাছে মুখ নিয়ে পুনরায় ফিসফিস করে বলে ওঠে, শুভ কালকে সারারাত গলা কাটা মুরগির মতো ছটফট করেছি বউ, তোর অভাবে। আমার বউয়ের কাছ থেকে ভিটামিন প্রয়োজন, তা না হলে ভিটামিনের অভাবে মরে যাবই। শুভ্র এমন নেশালো কণ্ঠে কথা শুনে রোদের ছোটাছুটি বন্ধ হয়ে যায়। মুখ দিয়ে কিছুই বলতে পারছে না। শুভ্রের প্রতিটা স্পর্শ গাঢ় হতে থাকে, পুরো শরীর জুড়ে শুভ্রের হাতের বিচারণ। রোদের নিঃশ্বাস আটকে আছে, কোনোভাবেই শ্বাস নিতে পারছে না, আর না শ্বাস ছাড়ছে। শুভ্র আজ বদ্ধ উন্মাদ, কোনোভাবেই নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারছে না। এমনি সে এটাও ভুলে গেছে যে রোদ এখনও সবকিছু কোনোভাবেই মানতে পারছে না, কিন্তু এই সব কোনো হুঁশ যেন তার মধ্যে নেই। শুভ্র রোদের গলা থেকে মুখ তুলে যখন জামা পিছনে চেইনে হাত দেয়, এমন সময় বাহির থেকে দরজা ধাক্কানোর আওয়াজ কানে আসে। শুভ্র প্রথমে বিষয়টি পাত্তা দেয় না, কিন্তু আবার যখন রোদের দিকে আগায় তখন আবার দরজা ধাক্কানোর আওয়াজ পাই। মনে হচ্ছে বাহিরে যে সে দরজা ভেঙে ভিতরে ঢুকবে। শুভ্র মুখে রাগে ছাপ, রাগে চোয়াল শক্ত করে বেড থেকে উঠে
দাঁড়ায় দ্রুত পায়ে দরজার সামনে গিয়ে দরজা খুলে একটু ফাঁক করে দাঁড়ায়, সামনে নিলয় দাঁত বের করে হাসছে। শুভ্র নিলয়কে এমন সময় এইখানে দেখে রাগে ফুঁসতে থাকে। এই বাড়ির লোকদের সমস্যা কি? এদের কাজ কি আমার পার্সোনাল মোমেন্ট বেগড়া দেওয়া? হ্যাঁ। নিলয় শুভ্র এমন রাগতে দেখে হাসি হাসি মুখে বলে ওঠে। নিলয়, এমন ভাবে রাগ করছো কেন ব্রো? দেখে মনে হচ্ছে তুমি এই দিনে দুপুরে বাসর করছো, আর আমি সেই বাসর ঘরে সাপ ছেড়ে দিয়েছি, সেই জন্য এই রকম রাগে ফুঁসছ। কথাগুলো নিলয় মজা করেই বলে। শুভ্রের রাগটা যেন আরো দ্বিগুণ বেড়ে যায়। রাগে রি রি করতে করতে বলে উঠে, শুভ্র, কি চাই তোর? এখানে এসেছিস কেন? নিলয় দাঁত বের করে আবার হেসে ওঠে। তারপর শুভ্রকে উদ্দেশ্য করে বলে উঠে, নিলয়, দরজা ধরে এইভাবে দাঁড়িয়ে আছো কেন? রুমেও কি ঢুকতে দিবে না? সরো তো দেখি, অতিথি আসলে রুমের ভিতর ঢুকতে দিতে হয়। হুম, সরো। সামনে থেকে শুভ্র রাগে দাঁত চেপে বলে, শুভ্র, তুই কি আমার বিয়াই লাগছ যে তোকে রুমে ঢুকিয়ে মেহমানধারী করতে হবে? শুভ্র এমন কথায় নিলয় মুখটা চুপসে যায়। তারপর বলে উঠে, নিলয়, এভাবে কেন বলছো ভাই? মনে হচ্ছে রুমের ভিতরে মূল্যবান সম্পদ আছে, তাই রুমে ঢুকতে দিবে না? শুভ্র, হুম, রুমে মূল্যবান সম্পদ আছে, এখন যা এখান থেকে। নিলয়, আমিও একটু দেখি কি এমন মূল্যবান সম্পদ। শুভ্র রাগী চোখে তাকিয়ে বলে উঠে। শুভ্র, যাবি তুই এখান থেকে? নিলয়, না, আগে রুমে যেতে দাও, তারপর যাব। শুভ্র, তুই যদি এখন এই মুহূর্তে এখান থেকে না যাস তাহলে আমি তোর ঠ্যাং ভেঙে এইখানে বসিয়ে রাখব। শুভ্র এমন কথা শুনে নিলয় ভয় পেয়ে যায়। হাসি হাসি মুখ নিয়ে বলে উঠে, নিলয়, এমন কেন বলছো ভাই? মনে হচ্ছে রুমের ভিতর বউকে নিয়ে বিড়াল মারছ। শুভ্র বিরক্ত হয়ে বলে উঠে, শুভ্র, বিড়াল মারতে আর দিলি কই? তার আগেই তো ভিলেনের মতো এসে হাজির হয়ে গেলি। কথাগুলো বলেই নিলয়ের মুখের উপর দরজা বন্ধ করে দেয় শুভ্র। শুভ্রের এমন কথায় হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে নিলয়। সব কিছু মাথার উপর দিয়ে যাচ্ছে। নিলয় শুভ্রের দরজা থেকে সরে নিচে চলে যায়। হেনা বেগমের সামনে দাঁড়ায়। হেনা বেগম জিজ্ঞেস করে, হেনা বেগম, শুভ্র কোথায়? নিলয় অবাক রেশ কেটে বলে উঠে, নিলয়, তোমার নাতি বিড়াল মারে দাদি, এই মুহূর্তে তার সংযোগ পাওয়া যাচ্ছে না, সে বিড়াল মারতে ব্যস্ত। হেনা বেগম অবাক হয়ে তাকিয়ে আছে নিলয়ের দিকে। হেনা বেগম, এই গাধা কি বলছিস? বিড়াল মারছে মানে? বাসায় বিড়াল আসলো কোথা থেকে? নিলয়, ডাংলিং, বাসায় বিড়াল আছে, ভালো করে দেখো, বুঝতে পারবে। হেনা বেগমের মাথার উপর দিয়ে যাচ্ছে নিলয়ের কথা। হেনা বেগম পুনরায় বলে উঠে, হেনা বেগম, কিসের বিড়াল মারছে? আর বিড়াল কোথা থেকে আসলো? নিলয়, ব্রো, বাসর রাতের বিড়াল তো মারতে পারেনি, তাই এখন চেষ্টা করছে মনে হয়। হেনা বেগমকে আর কিছু না বলতে দিয়ে নিলয় শীষ বাজাতে বাজাতে বাসা থেকে বেরিয়ে যায়। নিলয়ের কথার মানে এতক্ষণ বুঝতে না পারলেও হেনা বেগম এখন ভালো করেই বুঝতে পারছে। হেনা বেগম কিছুদিন ধরে খেয়াল করছে শুভ্রের ব্যবহার চালচলন কেমন যেন বদলে গেছে। কাল রাতে কেমন তার সাথে বউ বউ করছিল। হেনা বেগম সোফা থেকে উঠে দাঁড়ায়, উদ্দেশ্য তার শুভ্রের রুম। তার নাতি কিসের বিড়াল মারছে এই সকালে? এইদিকে শুভ্র দরজা লাগিয়ে বিছানার দিকে এগিয়ে আসে। রোদ নিস্তেজ হয়ে পড়ে আছে বেডের উপর। শুভ্র রোদের কাছে এসে গালে হালকা থাপ্পড় দেয়। কোনো সারা শব্দ নেই। রোদের পাশ থেকে উঠে রাগে দাঁতে দাঁত চেপে বলে ওঠে, শুভ্র, বালের বাসর করতে এসেছি। ছেহ বউ ছুয়ার আগেই সেন্সলেস, এইটুকু স্পর্শ সহ্য করতে পারছে না। আর সে কিনা এই মেয়ের সাথে বাসর করতে এসেছিল। মনে তো হচ্ছে তার বউয়ের পুঁটি মাছের থেকেও দুর্বল। শুভ্র রাগে দুঃখে মাথার চুলগুলো টেনে ধরে। কতটা না ইচ্ছে ছিল তার ছোট্ট বউটাকে আদরে আদরে ভরিয়ে দিবে, কিন্তু তার কপালটাই ফুটু। বউ ছুতে গেলে বউ অজ্ঞান, বালের বাসর করবে এই পুচকি মেয়ে নিয়ে। শুভ্র কথাগুলো মনে মনে ভাবছিল।
এমন সময় আবার দরজা ধাক্কানোর শব্দ পায়। শুভ্র রাগে চোয়াল শক্ত করে বিড়বিড় করে বলে, শুভ্র, নিলয়ের বাচ্চা তোকে তো আজ আমি দরজার সামনেই পুঁতে ফেলব। কথাগুলো বলে দরজা খুলে দেয় শুভ্র। কিছুটা অবাক হয়, কিন্তু তারপর মনে মনে বলে, তার বউ আর তার মধ্যে ভিলেনগুলো এসে গেছে। হেনা বেগম হন্তদন্ত হয়ে রুমের ভিতরে ঢুকে শুভ্রের বেডের কাছে গিয়ে দেখে রোদ বেডে এলোমেলো হয়ে শুয়ে আছে। হেনা বেগম রোদের কাছে গিয়ে রোদকে ডাকতে থাকে, কিন্তু রোদের কোনো সাড়া শব্দ পায় না। শুভ্র গিয়ে বেডে পাশে দাঁড়ায়। হেনা বেগম কান্না করতে করতে বলে, হেনা বেগম, কি করেছিস শুভ্র? আমার এইটুকু বাচ্চা নাতনির সাথে কেন এই সব করলি? হ্যাঁ। শুভ্র ভ্রু কুঁচকে ফেলে হেনা বেগম মরা কান্না শুরু করেছেন। শুভ্র অবাকের চরম পর্যায়ে। হেনা বেগম শাড়ির আঁচল দিয়ে নাক মুছতে মুছতে বলে, হেনা বেগম, এত বিড়াল থাকতে তুই আমার বাচ্চা নাতনির উপরে কেন নজর পড়ল তোর? হ্যাঁ, হতচ্ছাড়া কি অবস্থা করেছে আমার নাতির। শুভ্র, ছোঁয়ার আগেই তোমার নাতনি সেন্সলেস, আর এই পুঁটি মাছের সাথে কি বা করব? কাছে যেতে পারলাম না, তার আগেই মহারানী অজ্ঞান। হেনা বেগম, তা হবে না অজ্ঞান। তোর মতো হাতি যদি আমরা নাতনির কাছে আসে অজ্ঞান তো হবেই। শুভ্র রাগী গলায় বলে উঠে, শুভ্র, আমি হাতি? হেনা বেগম, তা নয় তো কি? তোর মতো হাতিকে আমার নাতনি সামলাবে কিভাবে? হ্যাঁ। শুভ্র রাগে রি রি করতে করতে বলে উঠে, শুভ্র, তোমার নাতনিকে বলে দিও এই হাতিকে তার সহ্য করতে হবে, আর সারা জীবন সামলাতেও হবে। তাই সব কিছু ভালো মতন শিখিয়ে পড়িয়ে আমার কাছে পাঠিও, কেমন? কথাগুলো বলেই রুম থেকে ধপ ধপ পা ফেলে চলে যায়। শুভ্র রুম থেকে বেরিয়ে বাড়ির বাহিরে আসে, উদ্দেশ্য তার অফিস। নিলয় শুভ্রের সামনে এসে দাঁড়ায়। নিলয়কে দেখে রাগটা আবার বেড়ে নিলয় দাঁত কেলিয়ে হেসে বলে উঠে, নিলয়, এবার তো আর মিস হয়নি ব্রো, বিড়াল মারতে পেরেছ তো। শুভ্র, সামনে থেকে দূর হ। নিলয়, নিলয় ব্রো, তুমি মনে হয় এইবার ব্যর্থ হয়েছ। সমস্যা নেই, আমার কাছে ভালো একটা উপায় আছে। তোমাকে আমি হার্বাল এনে দিব, এটা আমাদের মধ্যে গোপন থাকবে, কেউ জানবে না। নিলয় হাসি হাসি মুখে নিয়ে শুভ্রের দিকে তাকিয়ে বলে উঠে, নিলয়, বিড়াল মারতে তাহলে আর বারবার ব্যর্থ হবে না। শুভ্রের রাগে চোখ লাল হয়ে আছে, পিছ থেকে গান বের করে নিলয়ের দিকে তাক করে। সামনে গান দেখে নিলয়ের প্রাণ যায় যায় অবস্থা। সে তো তার ভাইয়ের উপকার করতে এসেছিল, কিন্তু তার ভাই কিনা উপকারের প্রতিদান এইভাবে দিচ্ছে। নিলয় যখন তুতলিয়ে কিছু বলতে যাবে, শুভ্র রাগে দাঁতে দাঁত চেপে বলে উঠে, শুভ্র, আর যদি মুখ থেকে একটা শব্দ বের হয় তো তোকে এইখানে শেষ করে দিব। নিলয় সাথে সাথে চুপ হয়ে যায়, আর ভয়ে থর থর করে কাঁপতে থাকে। উপকার করতে এসে কোন বিপদে ভেসে গেল। সব সময় তার সাথে কেন এমন হয়? উপকার করতে এসে তার পিছনে লাল বাতি জ্বলে। শুভ্র পুনরায় বলে উঠে, শুভ্র, হার্বাল খাওয়াতে হলে 400 গ্রামকে খাওয়া। আমার মধ্যে ফুল এনার্জি আছে, আমার কোনো হার্বালের প্রয়োজন নেই। কথাগুলো বলে চলে যায়। নিলয় ধপ করে মাটিতে বসে পড়ে মনে হচ্ছে জমের দুয়ার থেকে প্রাণটা ফিরিয়ে এনেছে। রাত সকাল 9টা কি সকাল 9:30। শুভ্রের রুমে বসে ছিল রোদ। হঠাৎ কারো হাসির শব্দ সামনে তাকায়। রানিং